ঐক্যবদ্ধভাবে প্রকৃত গণতন্ত্র চর্চা করতে হবে, বিবৃতিতে তারেক রহমান। ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, বললেন জামায়াতে আমির। শৈত্যপ্রবাহে কাঁপছে দেশের বিভিন্ন অঞ্চল, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। এবং মূল্যবৃদ্ধির পরেও বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল, সরবরাহ বাড়ায় কমেছে সবজির দর, অপরিবর্তিত ডিম মুরগির দাম। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী এবং তাদের দোসরদের হাতে শাহাদাত বরণকারী দেশের প্রথম শ্রেণীর শহীদ বুদ্ধিজীবীদের অম্লান স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এ সময় তারেক রহমান বলেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পুনরায় ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্রের চর্চা করতে হবে। হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহুমত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শহীদ বুদ্ধিজীবীরা আমাদের প্রেরণার উৎস হিসেবে কাজ করে যাবে। এই শোকাবহ দিনে দেশবাসীর প্রতি এই আহ্বান জানান তিনি। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হলেও তাদের চরিত্র বদলায়নি, তাই এখনও দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠের কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, দেশের মানুষের উপর গুলি চালিয়ে আবারও রাজনীতিতে আসার অলীক স্বপ্ন দেখছে আওয়ামী লীগ। একই সঙ্গে তারা এবং তাদের দোসররা বিদেশে বসে দেশের শান্তি সম্প্রীতি নষ্ট করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময় জামায়াতে ক্ষমতায় গেলে কি করবে সে পরিকল্পনাও জানান তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে জামায়াত বৈষম্যহীন রাষ্ট্র গড়বে, যেখানে অনিয়ম, দুর্নীতি কিংবা ঘুষ কোনো কিছুই থাকবে না। এটাই আমাদের বাংলাদেশ জামাত ইসলামের রোকন কর্মী এবং সমর্থকরা একা করতে পারবে না। এই বাংলাদেশ গড়ার কাজে সমস্ত জনগণের ঐক্যবদ্ধতা লাগবে। এমন একটি বাংলাদেশ গড়ার জন্য আসমান থেকে ফিরিস্তা পাঠিয়ে আল্লাহ সরাসরি গড়ে দেবেন না। এই জমিনের মানুষ গড়বে, তারা ভালো পথে এগোলে, আল্লাহ সন্তুষ্টির পথে এগোলে, শান্তির দিকে আগালে আল্লাহ তাআলা তার ফিরিস্তা পাঠিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, তাদের দোয়া আমাদের লাগবে, তাদের সহযোগিতা আমাদের লাগবে। তাদেরকে ইজ্জতের সাথে বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সহায় হোক। পৌষের আগেই শীতের দাপটে কাবু দেশের মানুষ। উত্তরের হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। ফলে দিনের বেলাতেও সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। ঠান্ডায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে, তবে সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূল মানুষ। এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.4 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রাম থেকে হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত উত্তরের জনজীবন। শীতের প্রকোপে বেশি বিপাকে শ্রমজীবী মানুষ। ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে দূরপাল্লার বাস ও যানবাহনগুলো। বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। মুজে দুজে পড়ি, তা পানি গোলার বাইনে, পান দিয়ার বাইনে, চা দিয়ার বাইনে, লোকজনও আসে না। কয়দিন থেকে শীততে বাইরে ভিড়ের ভাই না, কাজও করের ভাই না, খাবারও ভাই না। অন্তর্বর্তী সরকারের কাছে আশাবাদ রাখবো যে এই প্রত্যন্ত অঞ্চলের জন্য যে শীতের যে কম্বল বলেন আর যাই সহযোগিতা বলেন, যেন অন্য অন্য জেলার চেয়ে যেন এই কুড়িগ্রাম জেলায় যেন বরাদ্দ বেশি দেওয়া হয়। শৈত্যপ্রবাহ আর শীতের তাণ্ডবে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত সর্দি, কাশি, শ্বাসকষ্ট, শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়া সহ বিভিন্ন রোগবালাই। জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, বমি, তারপর ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের ওখান থেকে ঔষধ আনছে, H+ খাইছি, কিছুই হয়নি। অতিরিক্ত কুয়াশার কারণে মানুষের পাতলা পায়খানা, ডায়রিয়া, শীতের কারণে, ঠান্ডার কারণে ডায়রিয়া হয়ে গেছে। বাচ্চা অসুস্থ, ঠান্ডার কারণে
হাসপাতালে নিয়ে আসছি। প্রবল শীত ও ঠান্ডায় হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। পর্যাপ্ত সিট না থাকায় অনেক রোগী অবস্থান নিয়েছেন হাসপাতালের বারান্দায়। শীতের প্রকোপ বাড়ার কারণে শীতজনিত যেসব রোগ যেমন অ্যাজমা এবং বাচ্চাদের ডায়রিয়া এসব রোগী সংখ্যা আমাদের হাসপাতালে বাড়ছে। আমরা প্রাথমিক লেভেলে যতটা সম্ভব ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছি। এদিকে রাজারহাট আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন, চলতি মাসে এই জেলায় 2টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আগামী 5 দিন অব্যাহত থাকবে এইরকম অবস্থা আর কি, চলমান অবস্থা অব্যাহত থাকবে। আর এই মাসে আপনার 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। প্রবল শীতে শীতার্তদের পাশে থাকবে সরকার, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। লিটার প্রতি 8 টাকা দাম বাড়ানোর পরেও রাজধানীর বাজারে এখনও রয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। এদিকে ভরা মৌসুমে বেড়েছে শীতকালীন সবজি সরবরাহ। দাম কমলেও তাতে খুব একটা খুশি হতে পারছেন না ক্রেতারা। এদিকে ডিম এবং মুরগির দাম রয়েছে আগের মতোই। আরও জানাচ্ছেন মলিদ সিদ্দিকী। রাজধানীর বাজারগুলোতে বেড়েছে শীতকালীন সবজি সরবরাহ, তবে দাম এখনো নাগালের মধ্যে আসেনি সাধারণ ক্রেতাদের। প্রতি কেজি সিম কিনতে খরচ করতে হচ্ছে 50 টাকা। বাঁধাকপি, ফুলকপি মিলছে একই দামে। নতুন আলু বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহ আর একটু কমছে, সরবরাহ ভালো আছে, মোটামুটি আমদানি আছে, এই জন্য কমছে। গত সপ্তাহে আলু ছিল 120, এই সপ্তাহ 80 থেকে 90 টাকা পাওয়া যাচ্ছে। ফুলকপি ছিল একটা 50-60, এই সপ্তাহ 40-50 এরকম পাওয়া যাচ্ছে। গত মাসের তুলনায় এই মাসে কিন্তু বাজার দাম অনেক কম, মোটামুটি ভালো আছে, কোনো মানে আগের থেকে নর্মালে আসছে। মাছের একই অবস্থা, আগের থেকে নর্মালি আসছে। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 8 টাকা বাড়ানোর পরেও সংকট কমেনি। বাজার থেকে প্রায় লাপাত্তা বোতলজাত সয়াবিন তেল। তেল তো এখনো আসে নাই, তেলের লিটারে নাকি শুনছি 8 টাকা বাড়ছে, তারপরেও কোনো কোম্পানির লোক আসে নাই অর্ডার করার জন্য। আমাদের কাছে তেল নাই প্রায় 8-10 দিন ধরে, কোনো তেলই নেই, কোম্পানির কোনো লোকে অর্ডার করতো না। আমাদের ক্ষতি হইতেছে, কিন্তু আমাদের কাস্টমারের তেল দিতে পারতেছি না। এই তেলগুলো ওরা সিন্ডিকেট করে দাম বাড়ানোর লাগে যার ইয়া করানোর ইয়া করতেছে, ফয়দা করতেছে। এদিকে চালের ভরা মৌসুমেও দাম ঊর্ধ্বগতি। সব ধরনের চাল বস্তাপ্রতি 20 থেকে 50 টাকা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বিক্রেতা। চাউলের দাম আগের থেকে কমে নেই, 20-30 টাকা 50 টাকা করে বস্তাপ্রতি বাড়তি। নাদির চালের দামটা একটু বেশি বাড়তি। নাদির চালটা এখন বাজারে মোটামুটি মানে খুবই ক্রাইসিস চলতেছে, ভালো মানের নাদির চাল। নতুন চালটা আসলে হয়তো বাজারটা ঠিক হয়ে যাবে, আরও একটু কম হয়তো কমবো। তবে কিছুটা কমেছে ডিমের দাম। লাল ডিম 140 টাকা এবং সাদা ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়। তবে মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। আর মাছের বাজার কিছুটা সহনীয় বলে জানিয়েছেন ক্রেতারা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ড্র হওয়ার প্রেমের কবি এবং সাংবাদিক হেলাল হাফিজ আর নেই। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 76 বছর বয়সী হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লোকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস এবং স্নায়ু জটিলতায় ভুগছিলেন। তার প্রথম কবিতার বই যে জলে আগুন জ্বলে 1986 সালে প্রকাশিত হয়। 80-এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয় পংক্তি এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় উচ্চারিত হয় মিছিলের স্লোগানে। 2013 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। কাল বাদ জোহর প্রেস ক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ু দূষণের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে। বিশ্বের 126টি দেশের বিভিন্ন শহরের মধ্যে সর্বোচ্চ দূষণ ঢাকায়। এর আগে বৃহস্পতিবার সকাল 8টার দিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ভারতের দিল্লি। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir এর তথ্য অনুযায়ী শুক্রবার সকাল 10টার দিকে ঢাকার স্কোর 258, যা জনস্বাস্থ্যের জন্য খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। এদিকে বায়ু দূষণের তালিকায় 248 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, আর 208 স্কোর নিয়ে তৃতীয় স্থানে দেশটির রাজধানী দিল্লি। চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, শহরটির স্কোর 197। বায়ু দূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQAir। ঘন কুয়াশায় টানা 5 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকালে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় এই রুটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে রাত 2:30টার দিকে পদ্মা নদীর অববাহিকা অস্পষ্ট হয়ে আসে। নৌ দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। বৃহস্পতিবারও টানা 7 ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে। পরে সকাল 10:10 দিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই রুটে ফেরি চলাচল শুরু হয়। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সিলেটে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আবাদ ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা। মাঠে চলছে ধান কাটার ধুম। ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। তবে কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগ থেকে পর্যাপ্ত সার, বীজের যোগান পাননি তারা। সিলেট থেকে আজিউর রহমানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আরভ ইসলাম হিমু। সিলেটে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকের সোনালী আমন ধান দোল খাচ্ছে দিগন্ত বিস্তর মাঠ জুড়ে। ইতোমধ্যে ধান কাটাও শুরু হয়েছে। আগাম ধান পেয়ে খুশি কৃষকরা। ফলনে কৃষকরা খুশি হলেও তারা জানিয়েছেন পোকার আক্রমণ ছিল ফসলের মাঠে। এছাড়া পর্যাপ্ত বীজ এবং সারের যোগান না পাওয়ার অভিযোগও রয়েছে তাদের। ধান ভালো হয়েছে, পোকে অনেক নষ্ট করছে। কৃষি অফিস থেকে আমরা অনেক সাহায্য চাই, আমরা সাহায্যটা কিছু পাই না। ফসল ভালো হয়েছে, প্রায় 10 থেকে 15 মন হয় কার্নি খেত। ওষুধ বড়ি হিসাবে যেই দেওয়া হয়েছে যেমন ধান ভালো হয়েছে। যেমন ফসল ভাই খুব ভালো হয়েছে। ফসল এই যে ফসলও পোকে ধরছে না, সুন্দর ধান হয়েছে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন সিলেটে এবার আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল 4,18,000 হেক্টর। তবে আবাদ হয়েছে 4,28,000 হেক্টর জমিতে। আবাদের লক্ষ্যমাত্রা কেন ছাড়িয়ে গিয়েছি। আমাদের আবাদ হয়েছিল 4,28,000 হেক্টর, কিন্তু আনফর্চুনেটলি প্রাকৃতিক দুর্যোগে আমাদের কিছু ফসলের ক্ষতি হয় এবং সেটা ছিল প্রায় 15,000 এর মতো। এখন আমাদের সর্বসাকুল্যে আমরা এখন মাঠে আছে 4,13,000 হেক্টর। বন্যা আর পোকার আক্রমণ মোকাবেলা করে সোনালী ফসল ঘরে তুলছেন কৃষকরা। বাজারে ন্যায্য মূল্য পেলে লাভের আশা তাদের। আরভ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এবং টেলিগ্রাফ ইন্ডিয়া এই তথ্য নিশ্চিত করেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে পুষ্পা 2 দ্য রুলস সিনেমার প্রিমিয়ারের সময় পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়। এছাড়া সেদিন গুরুতর আহত হয় ওই নারীর 9 বছর বয়সী ছেলে। এই ঘটনায় হায়দ্রাবাদ পুলিশ 41 বছর বয়সী আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এছাড়া সেই ঘটনায় আল্লু অর্জুনের নিরাপত্তা দল এবং সন্ধ্যা থিয়েটারের ম্যানেজমেন্টের বিরুদ্ধেও মামলা হয়। সিরিয়ার অভিযানের মধ্যেও গাজা উপত্যকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজা জুড়ে বিভিন্ন স্থানে চলছে ব্যাপক বোমা হামলা। 24 ঘন্টায় প্রাণ গেছে কমপক্ষে 71 ফিলিস্তিনির। খবর আল জাজিরার। সবচেয়ে ভয়ঙ্কর হামলা হয়েছে নুসাইরাত শরণার্থী শিবিরে। সবশেষ পাওয়া খবর পর্যন্ত নিহত হয়েছেন 33 জন, যাদের বেশিরভাগই শিশু এবং নারী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছে কর্তৃপক্ষ। হামলা অব্যাহত খান ইউনিস, দেইর আল বালা সহ অন্যান্য এলাকায়ও। নতুন করে আবার আরও 2টি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। গত 14 মাস ধরে চলা এই সংঘাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 44,835 জন। আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। রাজধানীর অভিজাত ক্লাব উত্তরা ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট গাউস ইউ খানের উদ্যোগে মেজবান এবং সঙ্গীতানুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার রাতে ইউনিয়ন টেনিস কোর্ট মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজন করা হয়। এতে শীতের পিঠাপুলি এবং বিভিন্ন রকমের স্ন্যাক্সের আয়োজন ছিল অতিথিদের জন্য। এ সময় উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট গাউস ইউ খান সদস্যদের বরণ করে নিয়ে বলেন, আগামীতে এই ক্লাবকে আরও দৃষ্টিনন্দন সহ রাজধানীর সেরা ক্লাবের তালিকায় ধরে রাখতে তিনি বদ্ধপরিকর।
এজন্য সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। পরে দেশের জনপ্রিয় শীর্ষ সঙ্গীত শিল্পী তাহসান, শাফি মণ্ডল, বজলুর রহমান বাবু ও লুইপার গানে মেতে ওঠেন সবাই। অনুষ্ঠানে ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঐক্যবদ্ধভাবে প্রকৃত গণতন্ত্র চর্চা করতে হবে, বিবৃতিতে তারেক রহমান। ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, বললেন জামায়াতের আমির। শৈত্যপ্রবাহে কাঁপছে দেশের বিভিন্ন অঞ্চল, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। এবং মূল্যবৃদ্ধির পরেও বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। সরবরাহ বাড়ায় কমেছে সবজির দর, অপরিবর্তিত ডিম, মুরগির দাম। এশিয়া নিউজে পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।